এক বুক সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম। বিছানার মধ্যে একটা পিচ্চি পরি বসে আছে, যাকে প্রথমবার দেখতে আমি ক্রাশ খেয়েছিলাম। কিন্তু আম্মু বলে দিয়েছিল ও একটু অন্যরকম, সবার মতো সবটা বুঝতে পারে না, না হয় জানে না। মেয়েটার বয়সটাও বেশি নয়, আমার পিচ্চি বোর্ডটা 15 থেকে 16 থেকে হবে। আর একটু বিপদে পড়ে ওকে বিয়েটা করতে হয়েছে, সেটা না হয় একটু পরেই জানবেন। আমি ওকে বিয়েটা করতে চাচ্ছিলাম না, কিন্তু সবটা শোনার পর বিয়েটা করতে হয়েছে। আমি ভেতরে আসতে ও কেমন যেন ভয়ে জড়সড় হয়ে গেল আর হাত কসলাতে লাগলো। বুঝতে পারলাম পিচ্চিটা ভয় পাচ্ছে, কারণ আমি যখন ওকে দেখতে গেছিলাম ও কেমন যেন জড়সড় হয়ে গেছিল। জানি না ও আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে কিনা, আর ও যেহেতু সব বিষয় অবগত নয়, তাতে এই বিষয়টা বুঝতে পারবে কিনা, তাই খুব টেনশন হচ্ছে। আমি গুটি গুটি পায়ে ওর সামনে দাঁড়ালাম। ও কোনো কথা বলছিল না, আর আমাকে সালাম করতে আসছিল না। তখন আমি বললাম, আচ্ছা তোমার আম্মু তোমাকে কিছু শিক্ষা দেয়নি? ওনার এরকম হঠাৎ কথাতে আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। মনে হলো উনি এবার আমার সাথে রাগারাগি করবে। এরপর হঠাৎ করে ওনার আম্মুর কথা মনে পড়ে গেল। আম্মু তো বলেছিল উনি রুমে আসলে যেন ওনার পায়ে হাত দিয়ে সালাম করি। তখন আমি তাড়াহুড়ো করে উঠে গিয়ে ওনার পায়ের কাছে বসে সালাম করলাম। উনি আমাকে ওঠাচ্ছিল না, তখন আমি বলে ফেললাম, আচ্ছা এখন আপনি আমাকে ওঠাবেন না। পিচ্ছিটার এরকম কথাতে ঠিক করে হেসে দিলাম, কারণ ও যে এরকম মায়াবী কণ্ঠে কথা বলবে আমি কখনো ভাবতেও পারিনি। তারপর আর দেরি না করে ওকে উঠিয়ে তারপর ওর মুখটা তুললাম। দেখলাম ও একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি ওর কাঁধে হাত রাখতেই ও চোখ জোড়া বন্ধ করে নিল। ওর ঠোঁট জোড়া কাঁপছে, মুখটা কালো হয়ে গেছে, একটা ভয়ের ছাপ মুখে এসে ভিড় করেছে। তখন আমি ওকে অভয় দেওয়ার জন্য ওকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলাম। তারপর ওর পাশে বসে আবার মুখের পাশে হাত রেখে বললাম, এই পিচ্চি পরি, ভয় পাচ্ছ কেন? আমি তোমার সাথে রাগারাগি করব না, তোমাকে বকাও দিব না। দেখো, আমি তো তোমার বর, তাই না? বর কি কখনো বইয়ের ওপর রাগারাগি করতে পারে? লোকটার কথাতে চোখ খুললাম, খেয়াল করলাম উনি মুচকি মুচকি হাসছে। এবার একটু সাহস পেলাম, কিন্তু তারপর ওনাকে দেখে ভয় লাগছে। কারণ শুনেছি বাসর রাতে নাকি স্বামী তার বউয়ের সাথে কিসব উল্টাপাল্টা করে। তাহলে আমার সাথে উনি তেমন কিছু করবে? তেমন যদি কিছু হয় তাহলে তো আমি ভয়ে পুরো শেষ হয়ে যাব। কি হলো, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ এখনো? কথা বলো না যে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভয় পাও তাহলে আমি তোমার থেকে দূরে সরে যাব, তারপরে তুমি কথা বলো প্লিজ। না মানে আসলে বুঝতে পারলাম পিচ্ছেরা ভয় পাচ্ছেই, তাই দেরি না করে ওর থেকে কিছুটা দূরে গিয়ে বসলাম। ও কেমন করে যেন আমার দিকে তাকিয়ে রইল। এখন ঠিক আছে পিচ্ছে পড়ি? না মানে আসলে প্রথমবার তো আর আগে কখনো এমনটা হয়নি, এজন্য একটু ভয় লাগছে। পিচ্ছে পড়ি, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমার আব্বুর আম্মুর মতো নয় যে তোমাকে কষ্ট দিব। তুমি প্লিজ ভয় পেও না, তুমি আমার কাছে সবটাই বলতে পারো। তোমার কিছু অসুবিধা? আব্বু আম্মুর কথাগুলো মনে পড়তেই কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। কারণ এতদিন যাদের কাছে ছিলাম তারা আমাকে সৎ মেয়ে মনে করত। আব্বু তো নিজের ছিল, তাহলে কেন আমার সাথে এমনটা করলো? আমি কি এতটাই বাজে ছিলাম যার জন্য আমাকে একটু বোঝার চেষ্টাই করতো না, সব সময় কষ্ট দিত আমাকে? বুঝতে পারলাম পিচ্চিটার আব্বু আম্মুর কথা মনে করিয়ে দেওয়াতে কষ্ট পেয়েছে। তখন আমি ওর কাছে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, দেখো পিচ্চি পড়ি, তোমার আব্বু আম্মু তো আমাকে যেটুকু ভালোবাসার কমতি দেখিয়েছে, আমি তার থেকে দ্বিগুণ তোমাকে ভালোবাসবো। কখনো কষ্ট পেতে দিব না। উনি আমাকে জড়িয়ে ধরতেই কেমন যেন বুকের ভেতর দুপদুপানিটা বেড়ে গেল। বলতেই পারছিলাম না, উনি যেন আমাকে ছেড়ে দেয়। তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? পিচ্ছে ভয় পেও না, আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবো। বললাম তো কখনো কষ্ট পেতে দিব না। দেখো, আমি বুঝতে পারছি তোমার সবটা মেনে নিতে একটু কষ্ট লাগবে। আমি তোমাকে কষ্ট দিব না, আমি তোমাকে একটুও কষ্ট দিব না। দেখো, সব সময় তোমাকে ভালোবাসবো। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। সরি সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পাবে, আর আমি তোমার থেকে দূরে গিয়ে বসছি। লোকটার এমন কথা শুনে অবাক লাগছে, আবার ভয়ও লাগছে। মনে হচ্ছে উনি আমাকে ভালোবাসে দেখাচ্ছে, কিন্তু এতটা ভালোবাসা নয়। আমি শুনেছি আমার বান্ধবীরা বলেছে ওর বরগুলো নাকি কেমন করে ওদের আদর করে, ওদের নাকি খুব কষ্ট হয়। প্রথম প্রথম ওরা নাকি কান্না করেছিল আমি শুনেছি। তুষি, কথা বলছো না কেন? তোমার যদি কোনো কথা থাকে আমাকে বলতে পারো, ভয় পাওয়ার কিছু নেই। আসলে আব্বু আম্মু আমার বিয়েটা দিতে চাইছিল। তারপর আমরা আব্বু আম্মু ভেবেছিল শহরে কোনো কোলাহল থেকে কোনো শহরের মেয়েকে আমার বউ করে আনবে না, যারা ভালোবাসা কী জিনিস, আব্বু আম্মুকে শ্রদ্ধা কী জিনিস সেটা বোঝে না, তাই গ্রামে গিয়েছিল। দাদুর বাড়িতে যাওয়ার পর যখন মেয়ে দেখতে গেছিলাম, তখন 2-3টা মেয়ে দেখার পর যখন কাউকে পছন্দ হচ্ছিল না, তখন এক আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম
ওই এলাকাতে তোমার মতো একটা পিচ্চি পরি থাকে। কিন্তু যখন গেলাম তারপর বুঝতে পারলাম তুমি বয়সে অনেক ছোট হবে, তাই বিয়েটা আমার তোমাকে না দেখেই চলে আসতে চাইছিলাম। যখন পাশের বাড়ির একটা লোক বলে তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছো, তখন ওনার কাছ থেকে আমরা তোমার দুঃখের কথাগুলো শুনেছিলাম। এটা ঠিক যে উনি যেটা বলছে সেটাই সত্যি। আমার বয়স 15 বছর 7 মাস, এখনো 16তে পা রাখিনি। কিন্তু আমার বয়স যখন 7 বছর তখনই আম্মু মারা যায়। তারপর আব্বু আর একটা বিয়ে করে নিয়েছিল। সৎমা আমাকে প্রথম কয়েকদিন ভালোবাসা দেখালেও তারপর থেকে যখন আমার একটা সৎ ভাই হলো, তখন থেকে আমার আম্মুর একটা বেবি আসলো, তখন থেকে উনি আমাকে প্রচন্ড পরিমাণে অবহেলা করত। বাসার সব কাজ করাতো, উঠতে বসতে আমাকে কষ্ট দিত, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলতো। কোনো কাজে ভুল করলে সেদিন আমাকে না খাইয়ে রাখতো। তারপর আমার পড়ালেখাটাও ক্লাস 6-এ অফ করে দিয়ে আটকে দিল। তাই খুব বেশি খারাপ লাগতো। তখন আম্মুর পা জড়িয়ে ধরে অনেকবার কান্না করে বলেছিলাম যেন আমার পড়াটা বন্ধ না করে দেয়, কিন্তু কেউ আমার কথা শুনেনি। আব্বুকে এই বিষয়ে বললে আব্বু আমাকে প্রচন্ড মারধর করত। কাউকে বোঝাতে পারতাম না আমার কতটা কষ্ট হয়। আপন মানুষগুলো এত পর হয় কি করে, আমি মাঝে মধ্যে ভাবতেই পারতাম না। আমার আব্বু এতটা পাষাণ হলো কি করে? যাই হোক, হয়তো তাদের ভালোবাসাটা আমার কপালে ছিল না। তারপর যখনই আমার বয়সটা 14 বছর হলো, আমি একটু দেখতে সুন্দর ছিলাম বলে এলাকার সব ছেলে আমার পেছনে পড়ে থাকতো। আর যখনই বাসায় কোনো বিয়ের প্রস্তাব আসতো, আম্মু আমাকে ধরে মারতো আর বলতো আমি নাকি ছেলেদের সাথে প্রেম করে বেড়াই, উল্টোপাল্টা কাজ করি, তাই বাসায় ছেলে পক্ষ থেকে এরকম চাপ আসে। আব্বু অনেক রাগারাগি করতো আর তখন থেকেই আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতো। কিন্তু আমি বিয়ে করব না বলে ততবার আমি নিজেকে কষ্ট দিতে দেওয়ার জন্য সুইসাইড করার চেষ্টা করতাম। আম্মু আমাকে বাঁচিয়ে নিত আর কষ্ট দেওয়ার জন্য আমাকে মারধর করত। আমি ভাবতাম ওই কষ্টটা থেকে একটা সময় মুক্তি পাবো, তাই সুইসাইড করার চেষ্টা করতাম। কিন্তু তখন আমার এক বান্ধবী বলে যে বিয়েটা করে নিলে হয়তো আমি ভালো থাকতে পারবো। তারপর আর কি, ওনার সাথে আজকে আমার বিয়ে হয়েছে। জানতে পারলাম মানুষটা নাকি ভালো, কিন্তু আমার খুব ভয় লাগছে। কি করব জানি না। উনি আমার সাথে আজকে কি করবে আমি সেটাও জানি না। কি হলো? আমি তো কিছু করিনি, তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আম্মু তোমাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করেছিল, কিন্তু তোমার বয়সটা কম বলে আমরা তোমাকে বউ করে আনতে চাইছিলাম না। আমি আম্মুকে বারণ করেছিলাম, কিন্তু যখন তোমার এই দুঃখের কথা জানলাম, তখন তোমাকে ওই কষ্টের মধ্যে থেকে বাঁচানোর জন্য হলেও বিয়েটা করেছি। এখন তুমি না চাইলে আমি কখনো তোমার কাছে আসবো না। তোমার যদি মনে হয় তুমি আমাকে ভালোবাসতে পেরেছো, সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে আগলে নিব। আমার তাও কথা বলতে ভয় লাগছে। লোকটা আমাকে এত অভয় দিচ্ছে, তারপরেও মনে হচ্ছে উনি যদি হুটহাট করে আমার কাছে এসে কিছু করে তাহলে তো আমি একদম শেষ হয়ে যাব। বুঝতে পারছিলাম পিচ্চিটা অনেক ভয় পাচ্ছে, তাই বললাম, আচ্ছা তুমি কি অবধি লেখাপড়া করেছো? আমাকে একটু বলবে তোমার কি কি স্বপ্ন আছে? তুমি আমাকে যদি একটু বলতে তাহলে আমি সবটাই শুনতাম। ভয় পেও না, আমি তোমার সব স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব, কারণ আমি তো তোমার বর। লোকটা বেশ কিছুক্ষণ ধরে এই কথাগুলো জিজ্ঞেস করতে লাগলো। একটা সময় মনে হলো ওনাকে কথাগুলো বলাই যায়। তা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ক্লাস 6 অবধি পড়ালেখাটা করেছিলাম। তারপর ক্লাস 7-এ পা রাখতেই আম্মু আর স্কুলে যেতে দেয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো তুমি কি স্কুলে পড়তে চাও? পড়াবেন আপনি আমাকে? কিন্তু হ্যাঁ অবশ্যই পড়াবো, তুমি যদি চাও আমি খুব শীঘ্রই তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। কিন্তু সবাই তো বলে বিয়ের পর মেয়েদের নাকি কেউ স্কুলে পড়তে দেয় না। আপনিও হয়তো আমাকে আশা দেওয়ার জন্য এমনটা বলছেন, তাই না? না পিচ্ছে পড়ি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসবো, এই জন্যই তোমাকে বোঝার চেষ্টা করব। তুমি যা চাও সেটাই হবে। তুমি শুধু আমার আব্বু আমাকে কখনো কষ্ট দিয়ে কথা বলো না। ওরা অনেক আশা করে তোমাকে বউ করে আনছে জানো তো। তোমার আমাকে ভালোবাসতে হবে না, শুধু ওদের ভালোবেসে ওদের কথাগুলো শোনো, দেখো ওরা অনেক হ্যাপি থাকবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি না একটু দুষ্টু টাইপের, কখন কি করে ফেলি জানি না। আপনি কিন্তু আমাকে কখনো বকবেন না প্লিজ। আব্বু আম্মু না আমাকে অনেক মারতো জানেন তো, এখন আমার পিঠের দাগ আছে। দেখি কই ক্ষত আছে। পিচ্চিটার কথা খুব খারাপ লাগলো। এগিয়ে এসে ওর শাড়ির আঁচলটা সরিয়ে দিতে গেলে ও কেমন যেন আমার থেকে দূরে সরে গেল। ভয় নেই পিচ্চি, আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছুই করব না। আমি শুধু দেখবো কোথায় কোথায় দাগ পড়েছে। আমার কথাতে পিচ্চিটা কেমন চুপচাপ রইল। যখন আমি শাড়িটা আঁচল দিয়ে সরিয়ে দেখলাম পিঠে অনেকগুলো দাগ পড়ে গেছে। এমন কিছু দেখে আমার চোখ দিয়ে দুপটা অশ্রু গড়িয়ে পড়লো।
বুঝতে পারলাম মানুষ কি করে এতটা পাষাণ হতে পারে, যার জন্য এরকম একটা পিচ্চি মেয়েকে মারধর করেছে। আমি আঘাতপ্রাপ্ত জায়গাগুলো হাত রাখতেই ও কেমন যেন কোকিয়ে উঠল। ও মা গো! এখনও ব্যথা আছে এই জায়গাগুলোতে তোমার? একটু ওয়েট করো, আমি আসছি। তাড়াহুড়ো করে থেকে ব্যথার মলম এনে তারপর ওর পিঠের ক্ষত জায়গাগুলোতে লাগিয়ে দিলাম। কিন্তু পিচ্ছিটা ব্লাউজ খুলতে চাচ্ছিল না। তখন জোর করে খুলে ওর পিঠে মলমটা লাগিয়ে দিতেও চোখ জোড়া বন্ধ করে রাখলো। তারপর একটা সময় আবার নিজেই ব্লাউজের হুকটা লাগিয়ে দিলাম আর ওর মুখের পাশে হাত রেখে বললাম, তুমি কখনো ভয় পেও না। তুমি আমার সাথে থাকো, দেখতে পাবে আমি কেমন মানুষ। আমি তোমার সাথে কখনো রাগ করব না। তোমাকে তো বললাম, তোমার যখন মনে হবে তুমি আমাকে কাছে আসবে, তখন আমি তোমাকে ভালোবাসবো। আচ্ছা, আপনি কি আমাকে সত্যি স্কুলে ভর্তি করিয়ে দেবেন? জানেন, আমার না পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল। অবশ্যই দিব, কারণ আমার পিচ্চি বউটা লেখাপড়া করবে না তো কে করবে শুনি? আমার বউটাকে নিয়ে আমার আর 10 জনের পাশে দাঁড়াতে হবে না? তারা বলবে না আমার বউ অশিক্ষিত? অবশ্যই তুমি অনেক পড়ালেখা করবে। মানুষটার কথায় অনেক খুশি হলাম। উনি যে আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ করে দিবে সেটা আমি ভাবতে পারিনি। আমাদের বিয়ের 7 দিন হতে না হতেই উনি আমাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিল। এমনকি এত বেশি কেয়ার করতে লাগলো, যেটা ভুলে গেছিলাম যে আমি এমন একটা পরিস্থিতিতে একটা সময় ছিলাম। উনি সকালে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে দিয়ে আসতো। তারপর নিয়ে আসতে না পারলেও ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিত, তারপর আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতো। আমি যা আবদার করতাম উনি তাই আমাকে এনে দিত। আমি আব্বু আম্মুর কাছে মেয়ে হয়ে উঠলাম। ওরা আমাকে এত বেশি ভালোবাসতো যার জন্য ভুলেই গেছিলাম আমার লাইফ এত বেশি একটা কষ্ট ছিল। এখন অনেক বেশি পছন্দ থাকতে বিয়ের পর মানুষটা আমাকে আর বাসায় যেতে দেয়নি, কারণ ওরা আমাকে প্রচন্ড পরিমাণে অবহেলা করতো আর উনি চাইনি কখনো আমাকে দূরে সরে দিতে। বিয়ের পর থেকে আর কখনো উনি আমার সাথে বেডে শোয়নি, আমি যেন ভয় না পাই সেজন্য। একটা মাস হয়ে গেছে, পিচ্চিটা এখনো বুঝতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি। তারপরে আমি চেষ্টা করছি ওকে বোঝানোর। আমি জানি ও একটা সময় মেচিউর হয়ে উঠবে, আর 10টা বউ যেমন বুঝতে পারে স্বামীর ভালোবাসাটা কি, ঠিক তেমনইভাবে আমার কাছে ভালোবাসাটা চাইবে। আমাদের বিয়ের 1 বছর কেটে গেছে। এর মাঝে আমি একটা দিনও দেখিনি উনি আমার সাথে বিছানায় শুয়েছে কিংবা আমার দিকে কোনো বাজে নজরে তাকিয়েছে। আমি যখন খুব বেশি কষ্ট পেতাম তখনই শুধু আমাকে কাছে এসে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরতো আর সান্ত্বনা দিত। যদি ঘুম না পেত তাহলে ওনার কোলে আমার মাথা রেখে হাত বুলিয়ে দিত আর নানা কথা বলে হাসানোর চেষ্টা করত। একটা মানুষ যে এত ভালো হতে পারে সেটা আমি জানতাম না ওনার লাইফে না আসলে। উপরওয়ালা হয়তো একদিন এতদিন এর জন্যই আমাকে এত কষ্টে রেখেছিল, না হলে এতটা সুখ কি করে আমার কপালে আসবে। প্রতিদিনের মতো দুপুরে বসে খাওয়া দাওয়া করছি, উনি এখন অফিসে আছে। তখন আম্মু বলতে লাগলো, আচ্ছা মামুনি, তোমাকে একটা কথা বলবো। জি আম্মু বলো। তখন তুমি তোমার মেয়েকে কোনো কথা বলবে এজন্য তোমার পারমিশন নিতে হবে, তুমিও না। মামুনি, তোমাদের বিয়ের 1 বছর হয়ে গেল, এর মাঝে আমরা তো সুখবরটা শুনতে পেলাম না। আম্মু তুমি কিসের কথা বলতেছো আমি বুঝতে পারতেছি না। আমি আর কিচ্ছু নয়, আমি শুধু আশাতে আছি কবে তোমাদের একটা বেবি আসবে। আমার কি দাদু দিদা ডাক শুনতে ইচ্ছা করে না বলো? আমরা তো ওই আশাতেই বসে আছি, কিন্তু তোমরা তো এখন একটা বেবি নিতে শোনা। সে 1 বছরে আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। ঈশান ভালোবাসাটা কেমন হয়, মানুষের চা পাওয়াটা কেমন থাকে, আর কি জন্য মানুষ মানুষকে এত বেশি আপন করে নেয় সেটা আমার জানা। তাই অনেকটা লজ্জা পেয়ে গেলাম। আমার কথাতে মাথাটা নিচু করে নিতেই আম্মু আর বেশি কিছু আমাকে বোঝানো বললো না। শেষমেশ, মামুনি, তোমাদের কি এখনো সময় লাগবে, নাকি ঈশান তোমাকে ভালোবাসে না বলো? না মানে আসলে আম্মু, তোমার ছেলে আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি অনেককে ভালোবাসতে পারিনি জানো তো। আমার কথাতে আম্মু কেমন যেন আমার দিকে তাকায় আর বলতে লাগলো, দেখো মামুনি, তুমি এটা ভুল করেছো। নিজের স্বামীকে কেউ এমন করে দূরে সরিয়ে রাখে না। ছেলেদেরকে মেয়েদের মায়ায় আটকে রাখতে হয়, জানো না? বিশেষ করে বউদের সেটা করতে হয়, কিন্তু তুমি সেটা করতে পারোনি। আমি জানতাম তুমি এসব বিষয় তেমন ভালো জানো না, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে তুমি সবটাই জানো। না হলে আমি এই কথাগুলো বলার পর তুমি লজ্জা পেতে না। আমি বলি কি, তুমি কোথায় চলে যাবে? তারপর তোমাকে তো কষ্ট পেতে হবে।
আম্মুর কথায় বুঝতে পারলাম উনি আমাকে কি বোঝাতে চাইছে, তাই কেমন যেন মুখটা কালো হয়ে গেল। আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আমাকে বুঝিয়ে দিল আমি যেন ওনাকে বলি আমার একটা বেবি নিব। তারপর সারাটা দিন ভাবলাম আম্মুর কথাটা আমি কি করে ওনাকে বলবো। রাতে উনি বাসায় আসলো, আমি কথাটা বলার জন্য ওনার আশেপাশে ঘুরঘুর করছিলাম। তারপর উনি বিষয়টা বুঝতে পেরে আমাকে বলল, আচ্ছা পিচ্ছে পড়ি, তুমি মনে হয় আমাকে কিছু বলবে। না মানে আসলে আমি বুঝতে পারছি তোমার কিছু বলার আছে, বলো কি বলতে চাও। আমি তো তোমাকে বলে দিয়েছি তুমি কোনো বিষয়ে সংকোচ করবে না। আমি তোমার বর, শুধু বর নয়, তোমার একটা ভালো ফ্রেন্ডও, যে তোমাকে সবসময় বোঝার চেষ্টা করি। তুমি তো বলো, আমি তোমার সব কথা শুনি, তাহলে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, না মানে আসলে কথাটা একটু অন্যরকম, কথাটা আমি বুঝতে পারছি না কেমন করে বলবো। বুঝতে পারছি, পিচ্ছিটা আমাকে ভয় পাচ্ছে, তাই ওর একটা হাত ধরে টেনে এনে তারপর ওকে বিছানায় বসিয়ে দিয়ে ওর মুখের পাশে হাত রাখতেই তুষি কেমন যেন লজ্জায় মুখটা নামিয়ে নিল। আমি ওকে বারবার জিজ্ঞেস করতে ও বলতে লাগলো, আসলে আম্মু বলতেছিল আমাদের নাকি একটা বেবি হওয়া উচিত, আপনি নাকি আমাকে ভালোবাসেন না, ওই জন্য আমাদের বেবি আসে না। পিচ্ছিটার এমন কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। তখন একটু হেসে বললাম, তুমি কি বলছো আম্মুকে? আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন কিনা, না আমি বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তাই আপনি আমার কাছে আসেন না। তুমি এটা বলতে গেছো কেন? আম্মু কতটা কষ্ট পেয়েছে জানো? ওনার এরকম কথা শুনে খুব বেশি ভয় পেয়ে গেলাম, হয়তো উনি এখন আমাকে বকা দিবে, তাই চোখ দিয়ে পানি চলে আসলো। ফুপিয়ে কান্না করে উঠলাম, আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না, আমি না এমন বলতে চাইনি জানেন তো। আরে পাগলি বউ, তুমি কান্না করছো কেন? আমি তোমাকে বকা দিব না, আমি তো সাধারণত বোঝাচ্ছি তোমাকে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে পছন্দ করে বউ করে নিয়েছিলাম, কিন্তু আম্মু জানতে পারলে এটার জন্য কষ্ট পেলো, তাই না বলো? আমি তো এমনটা বলতে চাইনি, আমি কি জানতাম নাকি আম্মু এত বেশি কষ্ট পাবে। প্লিজ আপনি আমার উপর রাগ করবেন না, আমাকে বকাঝকা করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বকাচকা করবো না, পিছটাকে অনেক বোঝাচ্ছি কিন্তু কান্না করেই চলছে। একটু পর আম্মু আসলো আর জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন আমি কিছু একটা বলে কাটিয়ে দিলাম। তারপর ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরতেই কিছুক্ষণের মধ্যে ওর কান্না থেমে গেল। রাতে ওকে নিজ হাতে খাইয়ে দিলাম। তারপর বেডে শুয়ে পড়তেই যখন সোফার দিকে যাব, তখনই আমার একটা হাত কেউ ধরে ফেললো। আমি ওর দিকে তাকাতেই বলতে লাগলো, আচ্ছা, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না তো? না পাগলি, তোমাকে ছেড়ে কোথাও যাব বলো? তুমি তো আমার সব। তাহলে আপনি আমাকে ছেড়ে সোফায় যাচ্ছেন? আপনি তো এখন আমার সাথে বেডেই শুতে পারেন তাই না, বলেন? তুমি ঠিক আছো তো? বেডে শুলে তোমার ভয় লাগবে না? ভয় কেন লাগবে, আর আপনি তো আমার স্বামী, আমার সাথে শোবার অধিকার আপনার আছে। কিন্তু তুমি তো সবসময় বলতে আমি যেন তোমাকে টাচ না করি, তোমার কাছে না আসি। তাহলে এখন তোমার ভয় লাগবে না যদি আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি? আমি আগের জন্য সরি, আসলে আমি জানতাম না স্বামীর ভালোবাসাটা কেমন হয়, আমি এখন সবটাই বুঝতে পারি। আরে একটা বছরে আমি সবই বুঝে গেছি। তাছাড়া আপনি যখন আমার থেকে দূরে থাকেন রাতে, তখনই আমার ভয় লাগে, আপনি আমার কাছে থাকলে আরো আমার ভালো লাগবে। শিওর তুমি? আমি যদি তোমার সাথে কিছু করে ফেলি? আমি জানি আপনি আমাকে আদর করতে চাইছেন, তাই তো, আমি তো বারণ করিনি। আমি আপনার বউ, আপনার অধিকার আছে আমাকে আদর করার। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে শুভ, কিন্তু এখনই আমাদের মাঝে কিছু হবে না। কিন্তু কেন? আপনি কি আমাকে ভালোবাসেন না, নাকি আমাকে আদর করতে চান না? সবাই যেখানে বউয়ের ভালোবাসাটা চায়, সেখানে আপনি কি আমার উপর রাগ করে থাকবেন নাকি? আমি এতদিন আপনাকে দূরে সরিয়ে দিয়েছিলাম বলে আপনি আমার কাছে আসবেন না? না না পিচ্ছে পড়ি, আসলে তোমার পড়ালেখাটা এখনো শেষ হয়নি। আমি চেয়েছিলাম তুমি এসএসসিতে অন্তত পাশ করো, তারপর আমরা এসব বিষয়ে ভেবে দেখব। তার আগে যদি তোমার বেবি চলে আসে, তাহলে তো তুমি পড়ালেখাটা মনোযোগ দিতে পারবে না। আর এখনও তোমার 18 বছর পূর্ণ হয়নি, তাই আমি বলছিলাম যে তুমি আগে এসএসসি পরীক্ষাটা দাও, তারপর একটা ভেবে নেব আমরা, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি তো এখন বেডে শুতে পারেন তাই না, বলেন? আচ্ছা ঠিক আছে, শুচ্ছি। তুষির কথাতে আমি আর বারণ করতে পারলাম না, কারণ পিচ্ছিরা এত মায়াবী কণ্ঠে আমাকে কাছে আবদার করছে, যেটা ফেলতে পারি না। আর আমি একটা বছর ওকে দেখিনি কখনো অন্যায় আবদার করেছে। যদি কখনো ভুল করেছে, উল্টো আমার কাছে বিষয়টা বলে নিজেই কান্না করেছে। তখন আমি ওর ওপর রাগ না করে ওকে বুকে জড়িয়ে নিয়েছি। আর এইটুকু আমাদের মাঝে ভালোবাসা ছিল। তো রাত অনেক হয়ে গেছে, তুষি পড়া শেষ হলে আমি বেডে শুয়ে আছি। এর মাঝে তুষি উঠে আসলো। এরপর এসে আমার পাশে শুতে কেমন সংকোচ বোধ করছিল।
তখন ওর থেকে আমি কিছুটা দূরে সরে যেতেই হঠাৎ করে তুষি যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই বুঝতে পারলাম মানুষটা আমাকে দেখে সরে যাচ্ছে। উনি ভাবছে আমি ভয় পাচ্ছি, কিন্তু না, এই প্রথমবার ওনার কাছে আসলাম, তাই এমনটা মনে হচ্ছে। এবার উনি আমার থেকে দূরে সরে যেতেই আমি ওনার পাশে শুয়ে পড়লাম। তারপর হঠাৎ করে ওনার বুকে মাথা রাখলাম। উনি কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালো। তখন আমি বললাম, আমি এখন সবটা বুঝি, আপনাকে কিছু বলতে হবে না, আর অবাক হতে হবে না। পিচ্চিটা আমাকে কেমন যেন শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমি ওর মুখের দিকে তাকিয়েছি দেখে এবার মুখটা তুলে বলতে লাগলো, আদর না করেন, এত তাড়াতাড়ি বেবি না নেবেন, কিন্তু আমাকে তো একটু জড়িয়ে ধরতে পারেন, আর মাথায় হাত বুলিয়ে দিতে পারেন, নাকি তাও দিবেন না? পিচ্চিটার এরকম কথা অবাক না হয়ে পারলাম না। ওর এত পরিবর্তন এসে গেছে, একটা বছরে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। ও এখন সব বুঝতে শুরু করেছে, তাই ভাবলাম খুব শীঘ্রই ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমরা একটা বেবি নিয়ে নেব। ও আমাকে কথাটা বলতেই আমি ওকে জড়িয়ে ধরলাম, ওর মাথায় হাত বুলাতে লাগলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।